পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত আমাদের, নদী পাহাড় গ্রাম সৌন্দর্যে কোথাও ঘাটতি নেই। আমরা কি সেই গল্প সবাইকে বলতে পারছি? এখনো বাংলাদেশের বেশিরভাগ পর্যটন স্পটে ট্যুরিস্টদের জন্য মৌলিক সুবিধা নেই আন্তর্জাতিক প্রচারণা। অন্যদিকে বিদেশে ঘুরতে গেলে চড়া টিকিট, ভিসা জটিলতা কিংবা ট্রাভেল এজেন্সির জটিলতা সবই যেন বাধা। অন্য দেশ পর্যটন নিয়ে যেখানে বিলিয়ন ডলার আয় করছে, আমরা এখনো তার ধারে কাছে নেই। প্রশ্ন আছে পর্যটন কূটনীতির পরিধি নিয়েও। তাহলে বাংলাদেশের ট্যুরিজমের ভবিষ্যৎ কি, তা জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আকাশবাড়ি হলিডেজের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল আলম মিল্কিকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব তৌহিদুল আলম মিল্কি, আপনাকে আমরা শুরুতেই স্বাগত জানাতে চাই আমাদের এই আয়োজনে। আমরা কখনো আমাদের এই আয়োজনে ট্যুরিজম নিয়ে কথা বলিনি। আজকে আমাদের প্রথম এই পর্যটন নিয়ে আলোচনা, যেখানে আমরা আপনার মাধ্যমে আসলে বাংলাদেশের এবং বিদেশের পর্যটন খাতটাকে দেখতে চাই। দেশের অবস্থা দিয়ে শুরু করি। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের দেশে সৌন্দর্যের অভাব নেই, কিন্তু গল্পটা বোধহয় আমরা ঠিকমতো বলতে পারছি না। এত বছর হয়ে গেল, আমাদের স্বাধীনতার পরই আমাদের প্রায় 54 বছরের মতো সময় পেরিয়ে গেল। আমরা কেন গল্পটা বলতে পারলাম না? কেন বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে আমরা বিদেশে সেল করতে পারলাম না? কনসিডারিং দ্য ফ্যাক্ট মানুষ আমাদের দেশে আসতে চায়, আগ্রহ আছে, কিন্তু আমাদের কিছু সুযোগ সুবিধার ঘাটতি আছে। ট্যুরিস্ট হিসেবে যদি আমি দেখি, ব্যবসায়ী হিসেবে আমি যদি দেখি, আপনি কি মনে করেন আমরা প্রস্তুত? তহিদ ভাই, আপনার ধন্যবাদ, আপনি বলার সুযোগ দিয়েছেন এই ব্যাপারে। আসলে আপনার কথাটা আমি একটু ডিসএগ্রি করছি। বাংলাদেশের যে ইন্টারনাল ট্যুরিজম আমাদের দেশের মানুষের জন্য কিন্তু এখন অনেকটা বুস্ট হয়েছে। এই কথা সত্যি যে বিদেশি পর্যটক আমরা এখনও আনতে পারি নাই, বাট আমূল পরিবর্তন হয়ে গেছে। আমরা নিজেদের মধ্যে নিজেরা অনেকটা স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। এখন বাকি থাকে হলো আপনার বিদেশ থেকে যে আনা। এটা আমাদের দেশের সরকার পক্ষ খুব একটা কখনো গুরুত্ব দিয়েছে বলে আমরা মনে করছি না। আমি আসলে দেখেন, কোনো একটা ভালো স্পট তারা করতে পারে নাই, বা কোনো একটা নিরাপত্তার ব্যাপারটাই মেইনলি। আমরা যে বিদেশ থেকে একটা মানুষকে আনবো, একটা বাংলাদেশে একটা ট্যুরিস্ট আনলে যতটুকু নিরাপত্তার প্রয়োজন পড়ে অতটুকু নিরাপত্তা কোথাও কিন্তু নেই, কোথাও পাবেন না আপনি। তো এইটার জন্য সরকার কখনো যে স্পেসিফিক কোনো কাজ করেছে এটা আমরা দেখিনি। তো ফলে অনেক কিছুই আছে, অনেক জায়গা আছে যেগুলোকে আসলে একটু বিল্ডার একটু ছোটোখাটো কাজ করলে, নিরাপত্তা ব্যবস্থা করলে অনেক কিছুই করা যেতে পারে। কারণ পৃথিবীতে সব কিছুই সেল হয়। আমরা দেখেছি কম্বোডিয়াতে অনেক কিছু সেল হয়, যেখানে অনেক কিছুই নাই। আপনার ভিয়েতনামে অনেক কিছু নাই, কিন্তু তারপরে সেল হচ্ছে। অনেক কিছু নাই, তারপরে মানুষ যাচ্ছে। কিছু নাই এটা বলা যাবে না, আমাদের দেশে আছে অনেক কিছু। শুধুমাত্র একটু কমিউনিকেশন গ্যাপ। বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং এক সময় হয়তো শুরু হয়েছিল, একবার দুবার শুরু হয়েছে, বাট ওটা পর্যাপ্ত না। সারা পৃথিবীতে যদি ব্র্যান্ডিং করা যায়, আমাদের দেশও কিছু কমতি নাই। আমাদের দেশকে অনেক দিন যাওয়া ইজিলি পসিবল। আমাদের দেশের আপনি যে বলছেন ডেভেলপমেন্ট হয়েছে, আমি জাস্ট একটা জায়গা বলি, অন্যান্য দেশের সি বিচগুলোর সাথে যদি আমি বাংলাদেশের সি বিচের তুলনা করলে, অন্য দেশের সি বিচগুলো কারণ একটা খেলনার মতো মনে হয়, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে এত ছোট ছোট পরিসরে, কিন্তু ওগুলোকেই তারা বিভিন্ন ধরনের ডাইমেনশন দিয়ে সেল করেছে। শুধুমাত্র কক্সবাজারকে কেন্দ্র করেই নাকি আমাদের বিলিয়ন ডলার আয় করা সম্ভব বছরে, কিন্তু আমরা সার্বিকভাবে বোধহয় 400 মিলিয়ন ডলারের মতো পুরো ট্যুরিজম সেক্টর এই মুহূর্তে আয় করছে, দেশে এবং বিদেশের পর্যটকদেরকে নিয়ে। আমি বিদেশিদের কথা বাদ দিই, দেশের পর্যটকদের জন্য কক্সবাজারে যে সমস্ত সুযোগ সুবিধা বা যেসব ফ্যাসিলিটিস বা এটিকে সাজানো একটা ট্যুরিজম স্পট হিসেবে, সেটাকে আমরা করতে পেরেছি? বা আপনাদের কাছে কখনো মনে হয়েছে যে আমাদের এই আন্তরিকতা সবসময় যথেষ্ট ছিল? আমরা তো আলাদা জোনের কথাও শুনেছিলাম ট্যুরিস্টদের জন্য। আসলে সেটা আমি তো আপনাকে বললাম যে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে। হোটেল অনেক হয়েছে, আন্তর্জাতিক মানে ভালো হোটেল দু চারটা আছে, কিন্তু ওই যে নিরাপত্তা নেই বা আপনার প্রমোশন নেই। একটা মানুষকে তো আসলে বাংলাদেশ সম্বন্ধে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। দেখেন, একটা পৃথিবী থেকে মানুষজন আসতেছে, তারা কম্বোডিয়া, থাইল্যান্ড আসতেছে, ইন্ডিয়া যাচ্ছে, কিন্তু এই সাইডটা আসতেছে না কেন? ইচ্ছা করলে কিন্তু আসতে পারে। এবং আপনার এই জিনিসটা কেন বাড়ছে না? ওই ঘুরে ফিরে একটা কথা আসবে যে সরকারের কিছুটা আন্তরিকতা অভাব আছে, এবং কিছুটা না, অনেক বেশি। মানে তারা এই সেক্টরে কাজই করছে না। কেন আন্তরিকতার অভাব? হয়তো তাদের অন্য কাজকর্ম আছে, আরও অন্য কিছু আছে, অন্য বিষয় নিয়ে তারা ভাবছে। হয়তো এক সময় তারা এটা ভাববে। তো 54 বছর আসলে অনেকটা সময়, কিন্তু এত সুন্দর একটা দেশকে 54 বছরে পৃথিবীর সামনে ওঠানো যায় নাই, সেটা কিন্তু একটা দুঃখের বিষয়। আমরা ম্যান পাওয়ার নিয়ে কথাবার্তা বলি যে ম্যান পাওয়ার অনেক বড় হয়ে গেছে, ম্যান পাওয়ারের কারণে বাংলাদেশ ঠিকই আছে। এটা উল্টা হতে পারতো, এদেশেও মানুষজন আসতে পারতো, এদেশেও মানুষজনের পর্যটন অনেকটা করতে পারতো গ্রো। আমরা যে
আমরা যে আপনার গ্রামে গঞ্জে যান, যে সিন আমরা দেখি, এই সিনকে আমরা তো ইউজ টু হয়ে গেছি, পৃথিবীর মানুষ কিন্তু এই জিনিস দেখে নাই। তো আমি কি বলবো, আমাদের পরিচয় যতটুকু পারছি আমরা করছি। তো আমার সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে ওনারা যেন একটু বাংলাদেশকে ব্র্যান্ডিং করে পৃথিবীতে একটু উঠায় ধরে, যে যেন মানুষজন আসতে চায়। কিন্তু সত্যি কথা, আমি একটু আগে বলেছি কিন্তু যে তাদের খুব বেশি কিছু কিছু লাগে না, তারা চায় নিরাপত্তা। তারা যা 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 করা এটা করে নেবে, ওরা রিসার্চ করে আসবে কোথায় যাবে কোথায় যাবে না। বাট তারা একটা নিরাপত্তা চায়, তারা একটা ইনফ্রাস্ট্রাকচার চায় যেখানে ভালো লাগবে, এক জায়গায় বসা যাবে, কোনো ঝামেলা হবে না। এগুলাই এগুলাই মেন কথা। আপনাদের সাথে যখন বিদেশে ট্যুরিস্টরা যোগাযোগ করে যে তারা বাংলাদেশে আসতে চায়, আমি যেমন অনেকের কাছ থেকে শুনেছি যে ট্যুরিস্টদের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সময় লাগে বা জটিলতা হয়। আসলেই কি তাই, নাকি এই প্রক্রিয়াটা আর একটু সহজ না, এখন করা উচিত? অন অ্যারাইভাল ভিসা হচ্ছে। আপনার যদি প্রতিদিন দেখেন, যারা আসতেছেন ফ্লাইটে যদি আসেন, দেখবেন অনেক বিদেশি টুরিস্টরা প্রতিদিন অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে। আগেও আগেও অনেক টুরিস্ট আসতো বাংলাদেশে, কোভিডের আগে কিন্তু অনেক টুরিস্ট আসছে। এটা ইনবাউন্ড যেটা আমরা বলি, যে বিদেশ থেকে টুরিস্টকে আনা, এটা কিন্তু মোটামুটি একটা জায়গায় একটা ছিল। একদম কোভিডের পরে এটা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। ভিসা জটিলতা এই মুহূর্তে বোধহয় নেই, আগে আগে অনেকটা ছিল, এখন নেই। কিন্তু অনারেবল ভিসা ভিসা হচ্ছে বাংলাদেশে। আমরা যখন ক্যাম্পেইনগুলোর কথা বলি, আমরা তো পর্যটন বর্ষ ঘোষণা হতে দেখেছি, আমরা নানা ধরনের ক্যাম্পেইন চালু হতে দেখেছি, আমরা পর্যটন দিবসগুলোতে নানা ধরনের ফেয়ারের আয়োজনে আপনারা পার্টিসিপেট করেছেন আমরা দেখেছি। বিদেশে আমরা দেখেছি যে থাইল্যান্ড তো এখন আলাদা করে প্রণোদনাই দিচ্ছে ট্যুরিজম ব্যবসার জন্য, কারণ ওদের ইকোনমিতে অনেক বেশি আয় হয়। নেপাল এখন আলাদা করে দেখিয়েছে তাদের কিছু ইস্যু, ট্রাভেল প্যাকেজ দিয়েছে, বিভিন্ন ধরনের রুটে তারা সাবসিডি দিয়েছে। মানে এক এক দেশ তাদের ট্যুরিজমকে প্রমোট করার জন্য এক এক ধরনের উদ্যোগ নিয়েছে। এটা করছে সবাই। আমরা বাংলাদেশ থেকে যেসব উদ্যোগ বা ক্যাম্পেইন এখন পর্যন্ত করেছি, সেগুলোকে আপনার ফলপ্রসূ মনে হয়েছে কিনা, আর কি করা যেতে পারে? আর করা যেতে পারে বাংলাদেশে যদি এই যে একটা আমাদের দেশের একটা সুখবর তো আছে, এয়ারপোর্টের যে অংশটা এখনও ওপেন হয়নি, এটা যদি ওপেন হয়ে যায় তো পৃথিবী থেকে বিরাট একটা অংশ আমাদের দেশে আসার চেষ্টা করবে। আমাদের দেশে আরও হোটেল হবে, ভালো কিছু হোটেল হবে। তো আশা করছি যে অবস্থাটা হয়তো 2-1 বছরের মধ্যে ঘুরে যাবে ইনশাল্লাহ। আমি আশার কথাটাই বলতে চাই আপনাকে, যে বিদেশি পর্যটন আগে যেমন কিছু আসতো এখনও আসবে, বাট এই মুহূর্তে খারাপ অবস্থা আছে, আমি আপনাকে শেয়ার করতে পারি। এবং সরকার যেটা করতে পারে, আরও কিছু হোটেল ইনফ্রাস্ট্রাকচার, হোটেলস মোটেলস ইনফ্রাস্ট্রাকচারের কাজ কিছু লিজ করতে পারে, জমি জমা কিছু কিছু রিসোর্ট লিজ করতে পারে, কিছু মানুষকে সুযোগ দিতে পারে যে তোমরা সেন্ট মার্টিনে কিছু করো, কক্সবাজারে কিছু করো। অনেক পরিত্যক্ত কিছু জায়গাও কিন্তু আছে, আমাদের কুয়াকাটাও কিন্তু একটা 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 জায়গা যেখানে অনেক কিছু হওয়া পসিবল। আসলে আপনার কাছে আছে, এখন এই জিনিসটা গুছাইতে হবে। আবার রুমটা অগোছালো আছে, এটাকে গুছাই ফেলতে হবে, এই ব্যাপারটা কিন্তু তাই। তো এই জন্য গভর্নমেন্টের সাবসিডি দিতে হবে, তাদেরকে অর্থ খরচ করতে হবে, তাদেরকে মানুষের জন্য তাদেরকে কিছু ছাড় দিতে হবে, কিছু ব্যবসায়ীদেরকে আপনার তাদের সাথে বসতে হবে কিছুটা। এই কর্মযজ্ঞগুলো হলে কিন্তু আসলে যে অনেকটা উন্নত হয়ে যায়। আর নিরাপত্তার জন্য অলরেডি আমাদের 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 পুলিশ আছে, অলরেডি টুরিস্ট পুলিশ আছে। এবং বিদেশিদের কাছে তুলে ধরতে হবে যে তারা যে আসবে যখন, তাদের জন্য আলাদা কিছু আছে, বা তারা যে ফ্যাসিলিটিস চায় সেটা বাংলাদেশে আছে। তো বাংলাদেশে একটু বদনাম আছে এই কারণে যে ফ্যাসিলিটিসগুলো একটু আমাদের দেশে তারা ওয়েল মেইনটেইন ফ্যাসিলিটিস, তারা অনেক অনেক কিছু চায়। একদম মিনিমাম যেটা চায় সেটাও যদি তারা না পায়, তাহলে কিন্তু তারা আসতে চায় না। আমরা একটু এবার আপনাদের প্রসঙ্গে আসতে চাই। আপনারা যারা এই পরিধি নিয়ে কাজ করছেন বা এই খাতে আপনারা ব্যবসা করছেন, আপনারা কতটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাচ্ছেন? নীতিমালা নিয়ে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা নিশ্চিত করতে পেরেছেন কিনা? আমাদের বিজনেসের তেমন কোনো সমস্যা নাই, সমস্যা আছে একটু আপনার টিকেটিং নিয়ে সমস্যা আছে। বাংলাদেশের বাংলাদেশের যে আমাদের কারেন্সি যে ডিভ্যালুয়েশন হলো, এতে করে একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট আসলে পড়ে গেছে। 80 টাকার ইউএস ডলার এখন 125 টাকা হয়ে গেছে। শুধু নট অন ইউএস ডলার, সব কিছুই, মানে আমরা একেবারেই পিছিয়ে পড়ে গেছি। মানে এটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল, এতটা পিছিয়ে পড়ে যাওয়া আসলে এটা 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 মেনে না জানা না। বলে এই কারণে যেটা হয়েছে, একটা 40,000 টাকার টিকিট 80,000 টাকা হয়ে গেছে, আর 20,000 টাকার একটা একটা সাধারণ টিকিট এটা 35-40 হয়ে গেছে। অলমোস্ট সবই একটা 100% একটা রেজ। এই ঘটনার ফলে আপনার অবশ্যই মানুষের একটু কমে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার যে ব্যাপারটা ইম্প্যাক্ট হয়েছে। তো আস্তে আস্তে মানুষ একটু চিন্তা করছে যে আগের যে 2-3 মাস যেত দেশের বাইরে, এখন সে হয়তো 1 মাস যায়। বাট বড় ইম্প্যাক্ট হয়নি, এই কারণে আমাদের দেশের মানুষ অনেক বেশি, 19 কোটি দেশের লোক আমরা। ফলে হয়তো আমি কমিয়ে দিয়েছি বিদেশ যাওয়া, কিন্তু আরও কিছু যারা সেগমেন্ট যারা আসতেছে নতুন, তারা অ্যাড হয়েছে। ফলে
ফলে ওভারঅল বিজনেসটা অতটা খারাপ হয়নি। বাট রিসেন্ট ডেজ যদি বলি, আপনি যদি এখনকার কথা বলেন, অবশ্যই বিজনেস অনেক খারাপ, বিকজ এটা 40% ইম্প্যাক্টেড। বিকজ ওই টিকিটের দাম বলেন, আমাদের রাজনৈতিক অবস্থা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলেন, সব মিলে কিন্তু ইম্প্যাক্টেড, লাইক অ্যারাউন্ড 40% ইম্প্যাক্টেড হয়েছে। আমার কাছে এই প্রত্যেকটারই আছে আমার কাছে, যে কী ধরনের হচ্ছে, এটা কত বিলিয়ন ডলারের বিজনেস ছিল, এখন কত হচ্ছে। এই তো যেটা আমি বললাম, 40% অলরেডি আপনি মনে করতে পারেন। আপনাদেরকে নিয়ে একটা অভিযোগ আছে, সেই অভিযোগটা হচ্ছে যে আপনারা যারা ট্যুরিজম ব্যবসা করেন, আপনারা দেশের ট্যুরিজম স্পটগুলোর তুলনায় বিদেশে ট্যুরিজমকে বেশি প্রমোট করেন। আসলেই কি তাই কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা বোধের বা সুযোগ সুবিধার অভাব একটা বড় ঘাটতি। কিন্তু এর বাইরে বিদেশি ট্যুরিজমকে সাথে যদি আমি তুলনা করি দেশের ট্যুরিজমের ইয়াকে, ব্যবসায়িকভাবে আসলে লাভজনক কোনটা বিষয়, বিদেশেরটাই আমি ধরে নিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে দেশের ট্যুরিজমগুলোকে বিক্রি করার জন্য আপনারা কি আলাদা কোনো উদ্যোগ নেন? না, এটা একটু অন্য ব্যাপার। যে যে যেটা করছে সে সেটা করছে। আমাদের দেশের জন্য যে করছে না তার এমন না। যাদের বিজনেস সেটা তারা করছে, তাদের কাজ হলো কুয়াকাটা নিয়ে কাজ করে, তারা কক্সবাজার নিয়ে কাজ করে, বান্দরবান নিয়ে কাজ করে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো হয়েছে, যারা ইনভেস্ট করেছে, বড় বড় হোটেল করেছে। তো যারা করছে তারা করছে, আর একটা পক্ষ করছে যে এটা করছে, আর একটা ব্যবসা করছে। সেটা হলো বিজনেসের একটা যার যেটা করার ইচ্ছে সে সেটা করছে। একজন যে দুটাই করবে এমন কোনো কথা নাই। তো কারণ একজন এক এক ব্যাপারে এক্সপার্ট। আমি দেখেছি যে যারা ইনবাউন্ড করেন তারা শুধুমাত্র ইনবাউন্ডের উপরে এক্সপার্ট। তাদের কাছে গাড়ি আছে, তাদের কাছে এই সমস্ত ডাটাবেজ আছে, তারা বিদেশ যাচ্ছে, ইয়েদেরকে আনছে, তো এটা ওদের বিজনেস। আর যারা আউটবাউন্ড করছে সেটা আরেকজনের বিজনেস। তো অনেকেই বাংলাদেশে দেখবেন খুবই কম মানুষই আছে যারা দুটো একসাথে করছে, কারণ দুটো সেপারেট এন্টিটি, সেপারেট বিজনেস এবং সেপারেট কাস্টমার, সেপারেট জিনিস। তো এই কথাটাও আমি আপনাকে শেয়ার করতে পারি যে মোটামুটি যারা করছে তারা অনেকেই ভালো যারা কাজ দেশের করছে। ট্যুর অপারেটর নিয়ে কাজ করছে তারা সেই ভালো সেক্টরে করছে, ভালো কাজ ভালো করছে। করছে, জি। আপনি যে এয়ারলাইন্সের টিকেটের কথা বলেন, আমি এটা নিয়ে আরেকটু ডিটেইলে আপনার সাথে আলোচনা করব, আমাদের একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, কিন্তু তার আগে এই প্রশ্নটা করতে চাই। কোভিড যখন শুরু হলো পুরো বিশ্বে, তখন তো এয়ারলাইন্স বিজনেসে একটা বড় সড়ো পতন হলো। কারণ হচ্ছে কেউ ট্রাভেল করছিল না, ট্রাভেল রেস্ট্রিকশন চলে এসেছিল। তারপর আস্তে আস্তে সেটা অনেকভাবে স্মুথ হলো। কিন্তু করোনার পরপরই আসলে এয়ারলাইন্স কোম্পানিগুলো এক হয়ে বসে আসলে নিজেদের টিকেটের প্রাইস আগের লোকসান পুষিয়ে নেওয়ার জন্য একটা বড় হাইক আপ করেছে, এরকম একটা অভিযোগ কিন্তু আসে। আপনারা ট্যুর অপারেটর আসলে করোনা পরবর্তী এবং করোনার আগে ট্যুরিজম ব্যবসাকে, বিশেষ করে এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন? আসলেই কি এটা একসাথে হয়ে, আমি সিন্ডিকেট শব্দটা ইউজ করতে চাই না, কিন্তু তারা এক হয়ে বসে এই সিদ্ধান্তটা নিয়ে আসলে ভালো করলো কিনা? এটা কমপ্লিটলি ওদের ব্যাপার। আসলে আমরা আসলে কমেন্ট করা উচিত না। তারপরে দু একটা কারণ তো থাকতেই পারে। যেমন ওরা, যেমন ধরেন ওদের যে একটা লস হয়েছে বড়, কিছু কিছু কোম্পানিতে বন্ধ করতে হয়েছে। যারা বন্ধ করেছে তার বন্ধ করেছে, আর কিছু কিছু কোম্পানির প্রাইস হাইক করে তাকে এই লসটা পোষাতে হয়েছে। অনেক কোম্পানি বেতন দিতে পারে না, তার বেতনটা কীভাবে দিবে? তো সবারই যখন ক্রাইসিস শুরু হয়েছে তখনই এটা প্রাইসটা হাইক করেছে। সবাই যখন একসাথে বাড়িয়ে দিয়েছে তখন নর্মালাইজ হয়ে গেছে। তো কোনো এয়ারলাইন্স কিন্তু পারে না যে দামটা কমায় রাখতে, কারণ সব দিক থেকে বেড়েছে। এবং আপনি বলবেন যে দেখেন ওই সময় কিন্তু আরও দামটা কমানো দরকার ছিল, উল্টা বেড়ে গেছে। ওই ঘটনাটা একটাই যে আমার যে লস, এয়ারক্রাফট অনেকগুলো বন্ধ করে ফেলছে, কোম্পানি অনেকগুলো বন্ধ হয়ে গেছে, তো এয়ারলাইন্স অনেকগুলো বন্ধ হয়ে গেল। ফলে ওই যে সাপ্লাইটা কমে গেল, সাপ্লাই কমে যাওয়ার কারণে ডিমান্ডটা হাই হয়ে গেল, হাই হওয়ার কারণে অটোমেটিকলি বেড়ে গেল। এবং এইটা আসলে কোভিড না হলে তো এটা হতো না। কোভিডের কারণে অনেক কিছু তো হয়েছে পৃথিবীতে, এটা একটা ঘটনা আর কি। অন্যান্য অনেক কিছু হওয়ার মতো এটা একটা ঘটনা, যে এটা আর ফেরত আসবে না আমার কাছে মনে হয় না। আগের অবস্থা আমরা একটি বিরতি নিব, আমরা বিরতির পর ফিরে এসে আমরা একটি বিদেশের যেটি আউটবাউন্ড আমাদের ট্যুরিজম সেটি নিয়ে আমরা আরেকটু কথা বলবো, কিন্তু দর্শক তার আগে দি বিজনেস একটি বিরতি নিতে চাই, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন আকাশবাড়ি হলিডেজের সিইও তৌহিদুল আলম মিল্কি। আমরা যখন বিদেশের ট্যুরিজম নিয়ে কথা বলছিলাম, একটা বিষয় আমার মাথায় সবসময় আসে, যেটা নিয়ে আপনি কিছুটা আলোকপাত করেছেন, আমি আরেকটু বিস্তারিত যেতে চাই। বাংলাদেশ থেকে যখন আমি বিদেশের কোনো ডেস্টিনেশনের টিকিট কাটতে যাচ্ছি, সেই টিকিটের দাম আমি বুঝতে পারছি নানা বাস্তবতায় বেড়েছে, ডলারের প্রাইস, এয়ারলাইন্স কোম্পানির মুনাফা, সব কিছু মিলিয়ে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে যেই টিকিটের দাম আমি দেখতে পাই, হয়তো কলকাতা থেকে বা ভারত থেকে একই টিকিটের দাম আমি অনেক কম দেখতে পাই। আবার আরেকটা বিষয় হচ্ছে যে, আমি হয়তো প্লেনে উঠলাম, আমি টিকিট পাচ্ছি না, কিন্তু প্লেনে ওঠার পর আমি দেখি টিকিট অনেক ফাঁকা বা সিট অনেক ফাঁকা, তার মানে টিকিট ছিল। এই জটিলতাগুলোকে আসলে আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন, এয়ারলাইন্সের টিকিট নিয়ে আমাদের এত প্রশ্ন কেন? আর পরের প্রশ্নটা যেটা আপনি করেছেন যে টিকিট পাওয়া যাচ্ছে না কিন্তু ফ্লাইটটা ফাঁকা, এটা আসলে বিদেশি কোনো এয়ারলাইন্স নিয়ে এই ঝামেলাটা নেই। এটা
এটা বাংলাদেশ বিমান নিয়ে একটু মানুষের কমপ্লেন আছে, এবং এটা ঘটনা আমরাও দেখেছি যে এটা সত্যি ঘটনা। আমি নিজেও দেখেছি, নিজে যখন করেছি, মানুষের জন্য করছি, প্রতিনিয়ত আমাদের কাজ করতে হয়। আমরা দেখেছি যে টিকিট নাই সিস্টেমে কিন্তু পরবর্তীতে ফ্লাইটটা ফাঁকা। আমার মনে হয় যে যদি বাংলাদেশ বিমান আপনি ভ্রমণ করে থাকেন, এই অভিজ্ঞতা আপনারও থাকবে। আর যেটা আপনার আগের কথা, আগে যেটা আপনি বলছিলেন যে আপনার টিকিটের যে দাম বেড়েছে, বা এক এক জায়গার ক্ষেত্রে এক এক ধরনের দাম বেড়েছে, এক জায়গা থেকে আসার সময় টিকিটের দামটা কম, যাওয়ার সময়টা বেশি, এটা হচ্ছে। এটা আগেও ছিল কিছুটা, কারণ আপনার ধরুন বাংলাদেশ থেকে ইনফ্রাস্ট্রাকচার বা বাংলাদেশের যে ট্যাক্স ইস্যু, বাংলাদেশের এয়ারপোর্ট ট্যাক্স, যখন আপনি আউটবাউন্ড করবেন কোনো ফ্লাইটে, তখন এখানকার যে ট্যাক্স স্ট্রাকচার সেটা আরেক জিনিস, এখানকার যে এয়ারলাইন্স যে ধরনের মুনাফা করতে চায় সেটা এক জিনিস। ওই দেশ থেকে যখন বাংলাদেশে আসবে তখনকার ওইখানকার যে এয়ারপোর্টের যে ট্যাক্স সেটা এক ব্যাপার, ওইখানকার যে রুটে তারা কতটুকু মুনাফা তৈরি করবে ওদের একটা ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে ফ্লাইট লোড, এটাই হলো মেইন ব্যাপার। ফ্লাইট লোডটা হয়তো বাংলাদেশ থেকে যে ফ্লাইটটা মালয়েশিয়াতে যাচ্ছে সেটা ফুল ফ্লাইট যাচ্ছে, ফ্লাইট লোড অনেক হাই, এতে করে আপনার টিকিটের দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। আবার যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে, এটি স্পেসিফিক আপনার উত্তর, কিন্তু মালয়েশিয়া থেকে যখন আপনার ফ্লাইটটা বাংলাদেশে আসবে তখন একটা ফ্লাইট লোড ধরুন 50 বা 60%, তখন বাধ্য হয়ে এই টিকিটের প্রাইস কিন্তু কমাতে হয়। এবং এটা যখন হচ্ছে 7 দিন 10 দিন 15 দিন, অটোমেটিক টিকিটের দাম একটা সেট হচ্ছে, যাওয়ার সময় দাম বেশি, আসার সময় দাম কম, এটাই ব্যাপার। আর 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 তেমন কোনো ইস্যু নাই। কিন্তু আরেকটা বিষয় বলা হয় যে যে টিকিট নিয়ে নাকি কেলেঙ্কারি হয়, অর্থাৎ ট্রাভেল এজেন্সিগুলোর দিকে কিন্তু অভিযোগের তীর আছে যে আপনারা সিট বা টিকিট ব্লক করে রাখেন, বা আপনারা মানে আপনি না, মানে যেসব প্রতিষ্ঠানগুলো এগুলো করে সেরকম, মানে এই এজেন্সিগুলো কি আসলে এগুলো করতে পারে কিনা এক, এবং সেটি যদি করা যায় তাহলে সেটা নিয়ন্ত্রণের কোনো কৌশল আছে কিনা? একটা যুগান্তকারী ঘটনা রিসেন্টলি হয়েছে, সেটা হলো যে এটা একটা সিন্ডিকেট হতো, যারা এই কাজটা করতো, যারা টিকিটকে তারা সরিয়ে ফেলতো, টিকিটকে তারা একটা এয়ারলাইন্সের যোগ সাজসে তারা এই কাজটা করতো। আপনি টিকিট পেতেন না, কারণ একটা 40,000 টাকার টিকিট 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তারা বিক্রি করতে পারতো, বিকজ টিকিট আপনি যেতে হবে। আমি টুরিস্ট, আমি আজকে গেলাম না, 2 দিন পরে গেলাম, এটা কোনো ঘটনা না। কিন্তু যে আর ম্যান পাওয়ার, যে আজকে জয়েন করতে কালকে তার ডিউটি শুরু, সে তো যে কোনো মূল্য যাবে। বাংলাদেশে কিন্তু আসলে ফ্লাইট কিন্তু অত নয়, কম, কিন্তু আমার মিডল ইস্টের ফ্লাইটগুলোতেই ঘটনাগুলো ঘটেছে, এবং কিছু এজেন্সি কাজটা করেছে। এটা কিন্তু সরকারের নজরে এসে পড়ছে খুবই কুইক। আমাদের এই মুহূর্তে যে আটাবের যে আমাদের যে সংগঠন আছে, আমরা যে সংগঠনে আছি, ইমিডিয়েটলি আমরা এটা গভর্নমেন্টকে আমরা জানিয়েছি, এবং গভর্নমেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছে, ইমিডিয়েটলি তারা অ্যাকশনও নিয়েছে। এখন কিন্তু কোনো গ্রুপ টিকিট কেউ ব্লক করতে পারছে না, পুরো টিকিটটা সিস্টেমের মধ্যে আছে, যে যার মধ্যে কিনে নিচ্ছে। ফলে আগের দিনটা কিন্তু এখন না, জাস্ট কিন্তু মাত্র 2-4 মাসের ঘটনা। আপনার যে পোলিং কমপ্লেনটা ছিল সারা জীবন ছিল, এই মুহূর্তে এটা নেই। আমাদের সরকার এটা নিয়ে খুবই আপনার তারা খুবই একটা কনসার্ন শো করেছে, এবং এটা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে। এখন কি অবস্থা? এখন আপনার টিকিট আপনার যেটা টিকিট আছে সেটা আপনি দেখবেন, আপনার সিস্টেম থেকে কিনতে পারবেন। এমন এটা সব টিকিট আপনার সিস্টেমের মধ্যে আছে, কেউ যে আটকিয়ে ফেলবে, ব্যাক করবে, এটা আর সম্ভব না এই মুহূর্তে। একটা জিনিস হচ্ছে এয়ারলাইন্সগুলোর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে এক নম্বর মনে হয়, আপনার একটা কথার সাথে আমি এগ্রি করি যে বাংলাদেশে ওভারঅল এয়ারলাইন্সের অপারেশনের পরিধি কিছুটা কমে গিয়েছে, বিশেষ করে কোভিডের পরে অনেক এয়ারলাইন্স আমি এখন দেখি বাংলাদেশে তাদের ট্রাভেল এখন তাদের ডেস্টিনেশন হিসেবে নেই। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যদিও থার্ড টার্মিনালের কথা আমরা শুনছি, তার বাইরে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আসলে পর্যাপ্ত এয়ারলাইন্স আমাদেরকে সুবিধা দিচ্ছে কিনা, দেশি এবং বিদেশি, এবং এই টিকিটের প্রাইসিং নিয়ে এয়ারলাইন্সগুলোর ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কারণ অনেক অনিয়মের ক্ষেত্রে তারাও জড়িত, সেটা আপনিও স্বীকার করছেন। হ্যাঁ, এয়ারলাইন্সের কর্মকর্তারা জড়িত, অনেক জায়গাতে জড়িত, এবং আসলে আপনার বিজনেসটা কিন্তু দুইভাবে হয়। ব্যাপারটা হয়তো জানেন আপনি, এয়ারলাইন্স সরাসরি কিন্তু বাংলাদেশে বিজনেস করে না, বাংলাদেশে তারা একটা পার্টনার নিয়োগ করে। তো এই পার্টনার কিন্তু বাংলাদেশি কোম্পানি হয়। তো টিকিটটা কিন্তু ডিমান্ড সাপ্লাইকে করা, এটাকে ম্যাচ করা কিন্তু এই দেশের যারা পার্টনার এরা কিন্তু করে। এখানে কিছু যারা আছে তারা কিছুটা করতে পারে, উইথ ডিউ রেসপেক্ট, কে করছে আমি জানিও না, বলতে চাচ্ছি না। বাট যারা যোগ সাজস করতে চায়, যারা করতে চায় যে চোরা কারবারি, যেটাকে আমরা বলি, টিকিটকে স্টক করতে চায়, তো স্টক যারা করছে তো ওদের মাধ্যমে স্টকটা করবে, ওর তো কোনো ক্ষমতা নেই। এটা কিন্তু হয়ে আসছে, যেটা রিসেন্ট ডেজে হয়ে আসছে, এটা যারা ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্স কর্মকর্তারা তারা মিলেই এই কাজগুলো করেছে। বাংলাদেশ ওভারঅল এয়ারলাইন্সের অপারেশন কমে গেল কেন? দেখেন, আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে হঠাৎ করে মনে পড়লো,
বাংলাদেশে কিন্তু ঢাকা ইউকে মানে বিশাল একটা ডিমান্ড আছে লন্ডনের সাথে। ব্রিটিশ এয়ারওয়েজ আজকে 20-25 বছর ধরে নাই, আপনার এইটা কিন্তু এখন আসতে মানে আনতে পারে নাই। অনেক ভালো একটা এয়ারলাইন্স ছিল আপনার, খুবই ভালো ইতিহাস, বাংলাদেশে নাই, কমে যাচ্ছে আস্তে আস্তে, অনেক কিছু কমে যাচ্ছে। আবার এটা ঘুরে যেতে পারে যখন থার্ড টার্মিনালটা আসবে, ঘুরে যেতে। আপনার এই কথাটা কিন্তু সত্যি যে বাংলাদেশে একটা এয়ারলাইন যখন আসে তার ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পায় না। আপনি এয়ারপোর্টে যাই দেখবেন যে এয়ারপোর্টে খুব একটা ভিড়, এয়ারপোর্টের পরিবেশটাও কেমন কনজাস্টেড, বিকজ যত লোক যাওয়া আসা করছে অত বড় আমাদের এয়ারপোর্ট না। আশা করি এগুলো সব কথাবার্তা পুরানো হয়ে যাবে, আমাদের ওই টার্মিনালটা খুলে গেলে সব কিছুগুলো এই কথাগুলো পুরানো হয়ে যাবে। এবার একটা অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে ভিসা প্রসঙ্গটা। ইদানিং ট্যুরিজম অপারেটররা বা ট্যুর অপারেটররা, ট্রাভেল এজেন্টরা প্রচুর প্রশ্ন তুলছেন এটা নিয়ে, যে রেগুলার যেসব ট্রাভেল ডেস্টিনেশনে বাংলাদেশের মানুষ যায় আশেপাশের দেশগুলোতে, সেখানে এখন ভিসার ক্ষেত্রে অনেক ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে, রেস্ট্রিকশন হচ্ছে, অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের সাথে বৈষম্য করা হচ্ছে, এমন কথাও বলা হয়। এটা কতটা সঠিক সেটাও জানতে চাই, কারণ কি, সমাধান কি? একেবারে সত্যি কথা, বাংলাদেশের সাথে অনেকে বৈষম্য করতে যায়। ইন্ডিয়াতে সরাসরি বৈষম্য করছে। ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার জন্য মানে ইন্ডিয়াতে বাংলাদেশিরা ছিল হাইয়েস্ট, সবচেয়ে বড় নাম্বার ছিল। তারা একবারই বন্ধ করে দিল টুরিস্টে, কোনো কারণ নাই কিন্তু, মানে এক রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক ব্যাপার সেবা, এর সাথে টুরিস্টের কোনো ইস্যু নাই কিন্তু। তো ইন্ডিয়া তার একটা ফেস শো করলো। আর একটা দেশ করলে আরেকটা দেশ কিন্তু কিছুটা ইঙ্গিত পায়, কিছুটা তারা ইঙ্গিত পায়, ওদেরও কিছুটা ইন্টারনাল কিছু ইয়ে আছে। আমাদের দেশে সবচেয়ে বেশি যে ডিমান্ড সেটা হলো থাইল্যান্ড। তো থাইল্যান্ডের ভিসা হতে 2 মাস লাগে, যেটা আমি যখন প্রথম দিকে যাই 2090 বা আপনার 95, 2000 সালেও এটা 2 দিনের মতো আমি একদিনে পেয়েছি। একদিনে পেয়েছি। আপনি জানেন যে 91-92 সালে এম্বাসিতে পাসপোর্ট সকালের দিনে বিকালে পেয়ে যেত। ইন্ডিয়া সেম ছিল, আপনি একসময় আপনি ওই যে হতো, আর মানি এক্সচেঞ্জ দিলেও পরের দিন তারা পাসপোর্ট দিয়ে দিত। তা আসলে এগুলো ছিল না, সবই ছিল। তো জটিলতা কিন্তু তৈরি করছে। বাংলাদেশের টুরিস্টরা কিন্তু অত খারাপ না ভাই, অনেক ভালো টুরিস্ট, মানে তারা বিদেশে যায়, তারা র্যান্ডম যায়, তারা ওই দেশে ভালো খরচ করে। আমরা কিছু কথা বাদ দিব, বিকজ কিছু হিউম্যান ট্রাফিকিংয়ের বদনাম আমাদের আছে, এটা সামনে আনলে অনেক কথা হবে, বাট এটা আমরা আনছি না। আমরা বলছি বাংলাদেশের টুরিস্ট যেখানে গেছে, দুবাই যাক, আপনার থাইল্যান্ড যাক, ইন্ডিয়া যাক, তারা সিগনিফিক্যান্ট একটা এফেক্ট তৈরি করেছে ওই দেশের ইকোনমিতে, তারা কিন্তু সিগনিফিক্যান্ট এফেক্ট তৈরি করেছে। এবং দুবাইতে আমরা কিছুদিন বাংলাদেশিদের জন্য ভিসাটা ওপেন ছিল, দেখেছি হাজার হাজার পর্যটক গিয়ে ওইখানকার একটা বিশাল মার্কেট তৈরি করেছে। আনফর্চুনেটলি এখন দুবাই আমাদেরকে রেস্ট্রিক্ট করে রাখছে। ভিয়েতনামের একটা খুব ভালো মার্কেট ছিল, এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। সিঙ্গাপুরেও ভিসা ওপেন আছে, বাট একটু আর সিঙ্গেল কাস্টমার। ধরুন আপনি একলা ভিজিট করলে একটু ঝামেলা পোহাতে হচ্ছে, ফ্যামিলি নিয়ে করলে আবার ইজিলি মুভ করতে পারছেন। সব মিলে অনেক কথাবার্তা আছে। তো আনফর্চুনেট হলো যে একটা থাইল্যান্ডের মধ্যে একটা দেশ 2 মাস লাগাচ্ছে, মানুষজনের চিকিৎসার ব্যাপার স্যাপার আছে, অনেকের ছুটি ছাটা, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, আসলে এটা ম্যাচ করতে পারছে না। ইন্ডিয়াতে কমপ্লিটলি বন্ধ। মালয়েশিয়াতে এখনও পর্যন্ত কোনো সমস্যা নাই, বাট তারা হিউম্যান ট্রাফিকিংয়ের কারণে তাই ওই দেশের এয়ারপোর্টে কিছু ঝামেলা করে। আর কম্পিউটারের মধ্যে একটা দেশ, যে দেশে আসলে তাদেরই আমাদেরকে প্রয়োজন বেশি, ওই দেশের মতো দেশ আমাদের রেস্ট্রিকশন। এখন বালিতে গেলে অনারেবল ভিসা পাওয়া যায় না। বালিতে যে আমরা দেখেন, আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের কী দোষ ছিল, বালিতে অনারেবল যখন ছিল, তারা বাংলাদেশের টুরিস্টরা গিয়ে তো তারা ওদের ইকোনমিতে অবদান রেখেছে। তো কেন বন্ধ করে দিল? আচ্ছা, বন্ধ যদি করেও দেয়, একটা সাধারণ একটা ভিসার সিস্টেমও করতে পারতো, ওটা কিন্তু তাও নাই। আপনাকে কিছুটা অনৈতিকভাবে, কিছুটা সিস্টেম করে, কিছুটা ওইখানকার অফিসিয়ালদের সাথে ম্যানেজ করে আপনাকে পূর্ণ ভিসাটা করতে হচ্ছে, যে ভিসাটা একদম ছিল ফ্রি। তো সব কিছু মিলে আপনার কথাটাই ঠিক যে বাংলাদেশের জন্য এই দেশটা আসলে, পৃথিবীটা আসলে সংকুচিত হচ্ছে। একটা বিষয় আমি একটু, মানে আপনি যদিও বলছেন আপনি এটা নিয়ে কথা বলবেন না, কিন্তু আপনারা তো কোনো না কোনোভাবে এটা নিয়ে এফেক্টেড। সেটা হচ্ছে যে যারা হচ্ছে জনশক্তি রপ্তানি নামে আসলে হিউম্যান ট্রাফিকিং করছে, তাদের সাথে আপনাদের বিজনেস, তাদের কারণে আপনাদের বিজনেস প্রভাবিত হচ্ছে বলে কি আপনি মনে করেন না? অফকোর্স তাই, কারণ আমি নিজেও দেখেছি যে যিনি আমার সাথে পাশে বসে ট্রাভেলার বা ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন, তিনি আসলে ট্রাভেলার না, আমি বুঝতে পারছি, কিন্তু তিনি হয়তো সেখানে গিয়ে অন্য কোনো পথ অবলম্বন করে থেকে যাচ্ছেন। এই যে বিদেশে গিয়ে থেকে যাওয়ার মানসিকতাটা, এটা নিশ্চয়ই আপনাদেরকে অনেক বেশি প্রভাবিত করছে। আপনার বিদেশে যে থেকে যাওয়ার চেয়ে বিদেশের আরেকটা বর্ডার পাস করছে, এটা বেশি ইম্পর্টেন্ট।
যে ছেলেটা মালয়েশিয়া যাচ্ছে সেই মানুষ থাকতেছে, কিছু লোক ওখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। এটাই বেশি। আপনি দেখবেন ইয়ং জেনারেশন ছোটো ছোটো বাচ্চা কাছে যাচ্ছে নেপালে, ছোটো ছোটো বাচ্চা কাছে যাচ্ছে আপনার মালয়েশিয়াতে। আমি আপনাকে ম্যান পাওয়ার নিয়ে দুটা কথা বলছে। যারা ম্যান পাওয়ার করে, যারা ম্যান পাওয়ার, তারা কিন্তু ভালো, তারা তো দেশের জন্য অবদান রাখছে, তারা প্রপারলি তারা ভিসা আনতেছে, তারা প্রপারলি মানুষকে পাঠাচ্ছে, তাদের নিয়ে কোনো সমস্যা না। সমস্যা হলো কিছু খারাপ মানুষ যারা সুযোগ পেলে মানে এদেশের মানে মানুষের নাম নষ্ট করছে। যে কোনো মানে পৃথিবীতে কোনো একটা বর্ডার খুলে গেলে তারা মনে করে এই বর্ডার দিয়ে আমি এখানে পাঠাবো, এখানে পাঠাবো। এটা একেবারে একটা খারাপ চক্র। তাদের সাথে আমাদের ট্যুরিজমের ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নেই। আমি এবং দেশজনকে আমি চিনিও না, বাট অনেক ভালো ম্যান পাওয়ার কিন্তু আছে, ম্যান পাওয়ার কোম্পানি আছে যারা এই দেশের জন্য তাদের অবদান কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এই কথাটা সত্যি যে এদের জন্য বিশাল সমস্যা পড়ে গেছে আমরা। বিকজ বাংলাদেশে আজ থেকে 5 বছর আগে সব কিছু এটা অনেকটা ওপেন ছিল, সবই স্মুথ ছিল। এখন যেদিকে আপনার তাকান সবাই দেখতে সন্দেহ করছে যে তুমি চলে যাবা, তুমি এই বর্ডার পাস করে ফেলবা। এটা শুধু এক জায়গা না, সব জায়গায়। আপনি যে কোনো দেশ হোক, তার বর্ডার এরিয়া যেমনই হোক, সুবিধাজনক হোক অসুবিধা হোক, তারা প্রত্যেকেই বলছে যে আমার দেশে এসে তারা আরেক বর্ডার দিয়ে তারা ইয়ে করছে। এবং চায়না এত বড় একটা জায়গা, বাংলাদেশের বিজনেসে জানেন যে বাংলাদেশ এত বড় যে কনজিউমার, যে এত বড় বিশাল এক কনজিউমার, এটা তো চায়না গুডসের উপরে আছে। তারপরে কি চায়না আপনাকে সহজে ঢুকতে দিচ্ছে না। ভিসাও কঠিন, অনেক সময় এটা বন্ধ, অনেক সময় এটা বন্ধ, এবং আপনি ঢুকতে গেলে অনেক কষ্ট। সো কোনো দিক থেকে কিন্তু আপনার আমাদের ছাড় নেই। তার মানে আমি ধরে নিচ্ছি বাংলাদেশের এক ধরনের ইমেজ সংকটে ভুগছে। যদি ইমেজ সংকট থেকেই থাকে তাহলে কি করা যেতে পারে? আপনারা কূটনৈতিক তৎপরতা কেমন দেখছেন এগুলো সমাধানের জন্য? আমাদের যেসব এমবেসিগুলো বা দূতাবাসগুলো আছে তারা কতটা ভূমিকা রাখতে পারছে, বা আলাদা কোনো একটা নেগোসিয়েশন স্ট্র্যাটেজি আসলে অন্যান্য দেশের সাথে আমাদের এই মুহূর্তে নেওয়া উচিত কিনা, আপনি কি মনে করেন? আমি মনে করি যে বাংলাদেশের যে গভর্নমেন্ট এই মুহূর্তে আছে, ওনারা তো একটা সময়ের জন্য এসছে, ইন্টারিম গভর্নমেন্ট এসছে, ওনারা হয়তো অতটুকু সামলাতে পারবে না। আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত দিলাম, একটা নির্বাচিত গভর্নমেন্ট যখন এসে পড়বে তখন হয়তো প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হবে। আমাদের দেশে যে গভর্নমেন্ট আছে তারা অনেকটা অল্প সময়ের মধ্যে তাদেরকে অনেক কিছু করতে হচ্ছে। তো সব কিছু তো আসলে ওরা হয়তো করতে পারছে না। তো প্রত্যেকের সাথে যদি 1-to-1 আলোচনা করা যায়, প্রত্যেকের সাথে যদি আপনি কথা বলা যায়, ব্যাপারটা বোঝানো যায়, তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। কিছুদিন আগে তো এই সমস্যাটা খুব একটা ছিল না। আর খারাপ লোক বাংলাদেশ থেকে আসলে যাবে না, এটা আমি খারাপ লোক যদি 100 জন মরে যায়, কালকে আরও 100 জন হবে, এবং খারাপ চলবে। এটা বাংলাদেশের মানুষকে তার বদনাম করবে। এটা আসলে আমাদের ফরচুন, আমাদের কিছু করার। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে একটা নির্বাচিত সরকার যখন চলে আসবে তখন আসলে কূটনীতির পরিধি আরও বাড়ানো দরকার হবে তখন? অবশ্যই তাই। এবং ভিসা কেন দিবে না বা কী কারণে এত দেরি করছে, এটা কিন্তু আসলে 1-to-1 কথাবার্তা বলে এটাকে পড়ানো সলভ করা যায়। এবং যতটুকু পারছে গভর্নমেন্ট করছে, একটা নির্বাচিত সরকার আসলে আর বেশি করে করবে, এই প্রবলেমগুলো আসলে সলভ হবে এক সময়। নিঃসন্দেহে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন করবো এবং ইয়াং জেনারেশন তাদের ক্যারিয়ার নিয়ে কিছু সাজেশন চাই, সেগুলো আমি আপনার কাছে করব। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন আকাশবাড়ি হলিডেজের সিইও তৌহিদুল আলম মিল্কি। আমরা বলছিলাম আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, এগুলো ইয়াং জেনারেশনরা পাঠায়। তো তাদের প্রশ্নগুলো আগে আমি তাদের পক্ষ থেকে করি, তারপর আরও তাদের কিছু বড় প্রশ্ন আছে, সেটাও আমি জানবো। প্রথম প্রশ্ন তারা জানতে চায়, আপনি প্রথম বিদেশে কোন দেশে গিয়েছিলেন? ইন্ডিয়া। ইন্ডিয়া। কত সালে? অনেকদিন আগে নিশ্চয়ই। 91 সালে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে বেড়ানোর জন্য আপনার প্রিয় স্পট কোনটা? কক্সবাজার। তৃতীয়, আপনি যখন কোথাও বেড়াতে যাওয়ার আগে সবার আগে আপনি কি কি যাচাই করেন? একটা ভালো একটা থাকার জায়গা, ওইটাকে আপনি সবার আগে যাচাই করেন। আর তো অবশ্যই নেচারও আগে। ওকে। চতুর্থ প্রশ্ন, ট্যুরিজম ব্যবসা চালাতে গেলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজি নাকি মানুষের সাথে সম্পর্ক? বোথ। আসলে এটাকে স্যাক্রিফাইস করার কোনো রাস্তা নাই, দুটোই লাগবে। 5 নম্বর প্রশ্ন, ব্যবসার ক্ষেত্রে ভুল বা ঝুঁকি কোনটার ব্যাপারে আপনি বেশি সাবধানতা অবলম্বন করেন? ভুল হয়ে গেলে বেশি ভুলটাই ব্যাপারে আমি ঝুঁকি আমাদের নিতে হয়। ব্যবসায় ঝুঁকি নাই, ভুল হয়ে গেলে সমস্যা। আপনি তখন ভুলের ব্যাপারে আপনি বেশি সাবধানতা অবলম্বন করেন। ওকে। 6 নম্বর প্রশ্ন, আপনার যারা কলিগ তাদের দক্ষতা, আন্তরিকতা না মানসিক স্থিতি, কোনটা আপনি সবার আগে যাচাই করেন বা অগ্রাধিকার দেন? আমি দক্ষতাটাই বেশি। মানসিক স্থিতি তো তাকে যদি আমি ওই ধরনের এনভায়রনমেন্ট দিতে পারি, ওই ধরনের পরিবেশ দিতে পারি, তাহলে মানসিক স্থিতি অটোমেটিকলি এটা তৈরি হয়। দক্ষতাটা খুব ইম্পর্টেন্ট। দক্ষতা ইম্পর্টেন্ট। 7 নম্বর,
বাংলাদেশের ট্যুরিজম ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, যে কোনো একটির কথা যদি বলতে বলি? নিরাপত্তা। নিরাপত্তা বোধ, এটা আপনি অনেকবার বলেছেন, এটা মাথায় রাখা উচিত সবার। 8 নম্বর প্রশ্ন, এয়ার টিকেটের অস্বাভাবিক দাম, এটা কি বাজারের বাস্তবতা নাকি নীতি নির্ধারকদের দুর্বলতা? এটা বাজারের বাস্তবতা। বাজারের বাস্তবতা। 9 নম্বর, ট্রাভেল করে বা ভ্রমণ করে পাওয়া আপনার সবচেয়ে বড় লেসন কোনটি, কি শিখেছেন? সার্ভিস শিখেছি। পৃথিবীতে আমি অনেক দেশ ঘুরেছি, পৃথিবীতে মানুষ একটা জিনিসই দেখেছি সারা পৃথিবীতে ঘুরে, যে সার্ভিসে তারা অটল, যেটা যার কাজ সেটা করছে, অনেস্টলি করছে। এটা আমাদের দেশের ঘাটতি আছে, বা সারা পৃথিবীতে আমি এটা শিখেছি। সার্ভিস মানে প্রথম জিনিস এই ইন্ডাস্ট্রিতে, আমরা তো সার্ভিস ইন্ডাস্ট্রি বলি, তো সার্ভিসটা আসল জিনিস এবং স্পেসিফিক থাকা উচিত, যা বলা সেই কাজটাই করা উচিত। ট্রু, ভেরি ট্রু। 10 নম্বর প্রশ্ন, আপনাকে একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিতে চাই। ধরুন যে আপনাকে দেশের পর্যটন খাতে একটি নীতি প্রণয়নের দায়িত্ব দেওয়া হলো, আপনি সবার আগে কোন নীতি প্রণয়ন করবেন বা কোন সংস্কারের দিকে আপনি সবার আগে অগ্রাধিকার দেবেন? আমি 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 ব্যবসায়ীদের সাথে বসতে চাই। তখন ব্যবসায়ীরা যদি আমার সাথে বসে, তাদেরকে আমি কিছু সুযোগ তৈরি করে দিব, কিছু শর্তের বিনিময়ে। শর্তগুলো বিদেশ থেকে তারা টুরিস্ট আনবে, এবং একটা নিরাপত্তা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সেটাও এটা যদি সরকারের ব্যাপার থাকবে। 2-3টে গ্রুপ যদি একসাথে, সরকার, ব্যবসায়ী এবং যে করতে চায়, যে নীতি নির্ধারক, তারা যদি মিলে কিছু একটা করে, অবশ্যই অনেক কিছু পসিবল, কিছু ইম্পসিবল না। ডেফিনেটলি। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেসব উত্তর পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই, এবং যারা নতুন তাদের জন্য আমি প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে যারা এই মুহূর্তে পড়াশোনা করছে ট্যুরিজম নিয়ে বা হসপিটালিটি নিয়ে, আমি তাদের কথাই যদি বলতে চাই, তারা সবাই ধরে নেয় যে এইটা পড়লে আমার আর দেশে থাকার সুযোগ নেই, আমার বিদেশ চলে যেতে হবে। তারা হয়তো বিদেশে গিয়ে ফার্দার পড়াশোনা করছে, কিংবা বিদেশের যে আপনি স্ট্রাকচার ট্যুরিজমের কথা বলছেন সেখানে গিয়ে তারা বেশি কন্ট্রিবিউট করছে। আমাদের দেশের ছেলে মেয়েদেরকে আমরা ধরে রাখতে পারছি না। আমরা আসলে কি করতে পারি, বা এই ধরনের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এখন বাংলাদেশে আসলে সামনে ভালো দিন আনবে কিনা? আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যারা এই বিষয়ে পড়াশোনা করছে তারা বেশিরভাগ বিদেশ চলে যাচ্ছে? অনেকেই চলে যাচ্ছে, একটা বড় অংশ চলে বড় যাচ্ছে। অংশ চলে যাচ্ছে। আসলে বাংলাদেশের, আমি তো বলবো যে বাংলাদেশে আমরাই আমরা আর পাচ্ছি না। আমাদের দেশের আমাদের যে অফিসগুলো আছে, আমাদের যে কোম্পানিগুলো আছে, বাংলাদেশে যারা এটা নিয়ে কাজ করছে, এখানে কিন্তু খুব এক্সপার্টিস পাওয়া যাচ্ছে না। তো পড়াশোনা করে কিছু একটা লোক চলে যাচ্ছে, তো এই ঘাটতিটা হয়েছে তৈরি, অবশ্যই হয়েছে। তারপরও আপনাকে আমি বলতে পারি যে বাংলাদেশে কিছু কারিগরি জায়গাতে কাজ হচ্ছে, সেটার পর্যটন কর্পোরেশন হচ্ছে, এখানে একটা ম্যাসিভ পড়াশোনা হচ্ছে, হোটেল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে। তারা কিন্তু এই দেশে আছে বা দেশে থাকার চেষ্টা করছে। ব্যাপারটা যতটুকু দরকার, যতটুকু আমাদের ইন্ডাস্ট্রিতে অতটুকু কিন্তু নাই। আর যেটা আছে, অদক্ষ জনবল আছে। এটা মানুষের ভিতরে একদম প্যাশনেট হতে হবে যে আমি এই ইন্ডাস্ট্রির জন্য আমি করব। পড়াশোনা একজন করলো বলেই কিন্তু সে এই সেক্টরে ভালো করছে না। সে যেটা শিখছে, আমি আসলে জানেন, পড়াশোনা করে যতটুকু শিখছে অতটুকু আসলে গিয়ে ব্যবসা করার জন্য বা কাজ করার জন্য কিন্তু কাজে লাগছে না। মানে ওই জায়গা থেকে ঠিক ওই পার্টিকুলার জায়গাটা কথাটা বলছি, তাকে আরও দক্ষ হওয়ার জন্য অনেক কিছু শিখতে হচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের মানুষ যে ইনকামের জন্য ঘুরছে, একটা ছোটোখাটো 20,000 টাকা চাকরির জন্য ঘুরছে, সে MBA পাস করে বসে আছে। একটু নলেজ আমাদের সেক্টরে অনেক কিছু আছে, যদি এই যে একটা জিনিস তারা শিখে ফেলে, কিছু সফটওয়্যারের কাজ, টিকিটিং কীভাবে করতে হয়, হোটেল কীভাবে করতে হয়, কীভাবে প্যাকেজ করতে হয়, আবার ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, যদি শিখে ফেলে তাদের কিন্তু 40-50 টাকা চাকরির কোনো অভাব নাই। আসলে কমিউনিকেশন গ্যাপ এটা। মানে আমরা যতই বলে, আমাদের তরফ থেকে যতটুকু বলার চেষ্টা করছি, আমার এখানে 200 লোক কাজ করে, কিন্তু 200 লোক কাজ করে তাদেরকে আমি বেশিরভাগ মানুষকে, আমার এখানে 90% লোককে আমি এনেছি, আমি শিখিয়েছি। আমি দক্ষ লোক কিন্তু আমি ওই সময় আমি হাতে পাই নাই। এখনও প্রতিদিন আমরা খুঁজি। মানে আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে প্রতিদিনই আমাদের HR খুঁজতেছে, ইন্টারভিউ করছে যে কোথায় লোক পাওয়া যাবে। আমার ব্যক্তিগত ইচ্ছা অবশ্যই আছে, আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমি একটা স্কুল করতে চাই, যে স্কুলের মাধ্যমে মানুষজন রিয়েলি শিখবে যে মেন বিজনেসের মধ্যে কোথায় কি আছে। বিজনেস বলতে তার কাজটা কী, মানুষকে সে কী সার্ভিস দিবে, কীভাবে করবে, পুরো প্রজেক্টটা সে কীভাবে শেষ করবে। এটা সারা পৃথিবীতে অনেক সাউন্ড, বাংলাদেশের মানুষ ব্যাপারটা বোঝে না। আপনার শ্রীলঙ্কাতে অনেক সাউন্ড, থাইল্যান্ডে অনেক সাউন্ড। একটা ট্রাভেল ট্যুরিজমের গাইড অনেক কিছু জানে, ট্রাভেল ট্যুরিজম যারা কাজ করে তারা অনেক কিছু জানে, তারা টিকেটিংয়ের সম্বন্ধে জানে, তারা হোটেলস জানে, হোটেলের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হয় জানে, করেসপন্ডেন্স জানে, ইমেলে তারা হাজার তারা করেসপন্ডেন্স করছে। বাংলাদেশের ছেলেপেলেরা একটা ব্যাপারে উইক।
প্রপার গাইডেন্স দেওয়া গেলে তো এই ব্যাপারটা অনেক দূর নেওয়া যাবে। তো একটা স্কুল যদি আমি করি বা যদি অন্য কেউ করে বা সরকার যদি এগুলো নিয়ে আরও বেশি নাড়াচাড়া করে, বাংলাদেশ মানুষের শিখবে। এবং অল্প কিছু শিখলে একটা বিএ এমবিএ বিবিএ ছেলে অল্প কিছু তার নলেজ অ্যাড করলে সে একটা বড় সড়ো একটা জায়গায় সে ড্রাইভ করতে পারে। একটা ছোট্ট বিষয় এই প্রসঙ্গে জুড়ে দিতে চাই, আমাদের যারা তরুণরা তারা মনে করেন যে এই সেক্টরে যদি ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগও থাকে সেখানে বেতন বা ইনকাম খুব কম হবে, বিদেশে একই ধরনের কাজ করে অনেক বেশি টাকা আয় করা যায়, এটার সমাধান কি? আমি কোনটাতে বেশি করা যায় সেটা তো আমি আসলে জানি না কোনটাতে করা যায়। তবে এখানে যে করা যায় না কথাটা একেবারেই ভুল। আমরা যেটা করছি যে আমাদের এখানে আমার এখানে যারা আছে তারা তো ওয়েল পেইড, তারা ভালো আর্ন করছে। এবং আমার কাছে আমার যারা অ্যাসোসিয়েট আছে তাদের এখানে যারা আছে তারা ওয়েল পেইড। এখন কথার হলো এক্সপার্টিস। এখন যে ভালো পারে সে তারটা ইনকাম করে। আপনি জানবেন যে প্রত্যেকটা জিনিস তার যোগ্যতা অনুযায়ী হয়। যার বেতন কম বা আর্নিং কম তার যোগ্যতা সেখানে কম, এটা আপনাকে মানতেই হবে। তার যোগ্যতা একদিন শো হবেই, সেই ফেস একদিন মানুষ অবশ্যই দেখবে, তার মূল্যায়ন 100 বার হবে, কারণ মানুষ কিন্তু অত বেশি নাই। তার মানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ আছে? অফকোর্স আছে। আপনার যদি দক্ষতা থাকে তাহলে এই চেহারা মানুষ অবশ্যই দেখবে। ডেফিনেটলি। আরেকটা বিষয় একটু জানতে চাই, এটা হচ্ছে যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনলাইন বুকিং, লোকাল ট্রাভেলিং বা আমাদের তো অনেক হেরিটেজ জায়গা আছে, একদম আমি যদি স্পেসিফিক লোকেশন বেসড ট্যুরিজমের কথা বলি, এইগুলোকে বেস করে অনেক ধরনের স্টার্ট আপ তৈরির সুযোগ আছে। আমাদের তরুণরা যখন আমি তাদের সাথে কথা বলেছি তারা সেটা করতেও চায়, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলে। বাংলাদেশে রেগুলার বিজনেস চালু করার ক্ষেত্রে যেসব ডেস্টিনেশনের ক্ষেত্রে যেসব জটিলতা আছে সেগুলো থেকে শুরু করে আরও অনেক প্রসঙ্গ আপনিও জানেন কোনগুলো আসতে পারে। এই মুহূর্তে যারা নতুনরা ট্যুরিজম ব্যবসায় আসতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কী, এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটিস তৈরি করা উচিত বলে আপনি এই মুহূর্তে মনে করেন? স্টার্ট আপ কিন্তু অনেক হচ্ছে, এবং স্টার্ট আপ বাংলাদেশে একটা বিশাল একটা অংশ জুড়ে আছে। বাংলাদেশের কিছু ওটিএ খুব খুব ভালো করেছে, বিজনেসটাকে অনেকটা প্রসার করেছে, এবং আরও ইয়াং জেনারেশন আসছে। ব্যাপারটা হলো কি যে আমি যতটুকু বুঝি যে তারা আসলে ভিতরে ব্যাপারটা অনেকটা জানে না। মানে হয়তো বিজনেসটা তারা বুঝে, কিন্তু বিজনেস বাইরেও কিন্তু আপনার জানতে হবে যে কমিউনিকেশনটা কীভাবে করতে হয়, কীভাবে আপনার বিজনেসটা কীভাবে আপনার এক্সপান্ড করতে হয়। একটা মানুষ দেখছে যে এখানে এই রেভিনিউ আছে, বাংলাদেশে $5 বিলিয়ন রেভিনিউ আছে, প্রতি মাসে 1200-1400 কোটি টাকার টিকিট হয়। এইটা তারা এই জিনিসটা ধরে তারা এসে পড়তেছে। যারা জানে রিয়েল স্টোরি জানে তারা কিন্তু ভালো করছে। বাংলাদেশে যে 8-10টা কোম্পানি খুবই ভালো করেছে, পাইপলাইনে আরও 8-10টা কোম্পানি আসবে খুবই ভালো করবে, যারা অনলাইন ট্রাভেল এজেন্সি করছে, স্টার্ট আপ করছে। আমার আহ্বান থাকবে যারা ইয়ং জেনারেশন তারা যদি একটু জেনে শুনে আসে। শুধুমাত্র কত টাকার ব্যবসা হলো এটা জানা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে আপনি কীভাবে সার্ভিস দিবেন, কে আপনার কাস্টমার, আসলে তাকে আপনি কী দিবেন না, কোনটা ভালো কোনটা মন্দ জানতে হবে। আমাদের দেশের মানুষজন জানতেই কিন্তু চায় বেশি, এবং তাকে তার টেলিফোনে ঠিকমতো রেসপন্স করা, তাকে বোঝানো, তাকে একটা গাইড করা, এবং যা বলা তা করা। মিসগাইড করা যাবে না। আপনি মানুষ হয়, এটা কিন্তু বাংলাদেশে একটা হয় মানুষ কমপ্লেন আছে, আমি বলছি এক ধরনের করছে আরেক রকমের, এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং যদি কেউ সার্ভিস ভালো দেয়, সার্ভিস ইন্ডাস্ট্রিতে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, ওটা ভালো হতেই হবে। ডেফিনেটলি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, বাংলাদেশের পর্যটন খাতকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন? বিশাল জায়গায় দেখি। বাংলাদেশের অলরেডি আমাদের ইন্টারনাল ট্যুরিজম অনেকটাই বড় হয়ে গেছে, বিশাল ব্যাপার। এখন মানুষ একটা যদি 100 কোটি টাকা হোটেল করতে ভয় পাচ্ছে না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। 500 কোটি টাকা হোটেল করতে ভয় পাচ্ছে না, কারণ ও জানে যে বিদেশে গেস্ট না আসলেও বাংলাদেশের গেস্ট দিতে তার হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখনও রয়ে গেছে, কুয়াকাটা, বান্দরবন, শ্রীমঙ্গল, সিলেট, চট্টগ্রাম, অনেক কিছু জায়গা রয়ে গেছে। আমাদের গাজীপুর বিশাল এরিয়াতে আমরা দেখছি যে অনেক সুযোগ রয়ে গেছে। তো 10 বছর পরে ইট উইল বি এ ট্রিমেন্ডাস, মানে মেস, অনেক বিশাল একটা ঘটনা ঘটবে আশা করছি আমি। আমরা তেমনটি আশা করি বাংলাদেশের ট্যুরিজম এগিয়ে যাবে। জনাব তৌহিদুল আলম মিল্কি, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তৌহিদুল আলম মিল্কি একটি কথা বলছিলেন যে উনি যখন বিদেশে যান উনি সার্ভিস দেখেন, আমি যখন বিদেশে যাই আমি ব্র্যান্ডিং দেখি। একই দেশের একটি গুরুত্বপূর্ণ কথা আজকে শুনতে পেলাম যে যার যতটুকু করার সুযোগ রয়েছে তিনি জানি ততটুকুই বলেন, বেশি না বলেন, কমও না বলেন। এবং এই স্পেসিফিক থেকে যে আসলে নিজেদের দেশে ট্যুরিজম ডেস্টিনেশনগুলোকে আসলে অনেক সুন্দরভাবে ব্র্যান্ডিং করে
অন্য দেশের মানুষের সামনে তুলে ধরা যায়, সেটি কিন্তু আমাদের জন্য একটা বড় লেসন হতে পারে। কারণ অন্যান্য দেশ, যেটা আগেও বলছিলাম যে $বিলিয়ন আয় করে ফেলছে, সেখানে আমরা এখনও বোধহয় স্বাধীনতার 54 বছর পরেও ট্যুরিজম সেক্টর আমরা হাঁটি হাঁটি পাপা করছি। আমাদের গতি আর একটু আসলে বাড়াতে হবে, কারণ আমাদের বাংলাদেশের সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য, শীতের সকালে যে গ্রামের একটি গ্রাম, শীতের কুয়াশাচ্ছন্ন গ্রামকে দেখার যে সৌন্দর্য, সেটি পৃথিবীর আর কোথাও নেই। কিন্তু সেটি সবাইকে জানাতে হবে, সেটি সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে, এবং সেজন্য পর্যটকদের জন্য নিরাপত্তা বোধ এবং সেই সাথে তাদের জন্য সুযোগ সুবিধাগুলো যদি নিশ্চিত করা যায়, প্রপার কমিউনিকেশনগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলেই কিন্তু সেটি গুরুত্বপূর্ণ। নতুনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল যে যারা যেইখান থেকে এই পেশায় আসছেন না কেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ তো ডেফিনেটলি আছে, কিন্তু এর বাইরে যারা সেবা দিচ্ছেন তারাও যেন তাদের সেবার ব্যাপারে স্পেসিফিক থাকেন। কস্ট কাটিংয়ের জায়গায় গিয়ে তারা যাতে সেবার যেটি কমিটমেন্ট করেছেন সেটির সাথে যাতে কখনো কম্প্রোমাইজ না করেন, তাহলে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর এগিয়ে যাবে। আর এয়ারলাইন্স টিকিট নিয়ে আসলে সুদিন আসবে, সেটি আমরা সবাই আশা করতে পারি। সিন্ডিকেটগুলি যদি থেকেও থাকে, সেটি আসলে ভাঙা এই মুহূর্তে নীতি নির্ধারকদের জন্য খুব জরুরি। দর্শক, এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।